ফারহানা এ রহমান তথ্য প্রযুক্তি খাতে নারীদের পাইওনিয়র। আইসিটির বড় সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসের সিনিয়র সহসভাপতি। ফারহানা এ রহমান বেসিস সফটওয়্যার এক্সপো 2019-এর আহ্বায়ক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টিবিজ্ঞানে স্নাতকোত্তর করে আইসিটিতে কাজ করাটা ফারহানার জন্য খুব একটা সহজ ছিল না। এরপরে লম্বা পথ, নানা চড়াই উতরাই পেরিয়ে পেয়েছেন সফলতা। এবারে বেসিস সফটওয়্যার এক্সপো 2019-এর আহ্বায়ক তিনি প্রথম বেসিসের নারী পরিচালক। তবে ব্যবসার শুরু থেকে আজকের সফলতা, পথটা মসৃণ ছিল না ফারহানার জন্য। এই সফলতার গল্পটা শোনা যাক ফারহানার কাছ থেকেই। বেসিসে ইলেকশন করি 2008-এ এবং 2008-এ আমি সেই নির্বাচনে নির্বাচিতও হই। আমি প্রথম ফিমেল ডিরেক্টর বেসিসের। চ্যালেঞ্জ যেটা ছিল যে একই ধরনের অ্যাকসেপ্টেন্স, কিন্তু যেহেতু আমার একটা সাপোর্টার গ্রুপ ছিল, ওনারা কিন্তু আমাকে সেই সুযোগটা করে দিয়েছেন নিজেকে প্রফেশনালি গড়ে তোলার জন্য এবং আমার যে কাজের যে ভালো অংশগুলো, সেই ভালো অংশগুলো যেন প্র্যাকটিসে থাকে, যে ডিসিশনগুলো আসলেই বৃহত্তর স্বার্থে কাজে লাগবে, সেই ডিসিশনগুলো ইমপ্লিমেন্ট করার জন্য যে সাপোর্টটা দরকার ছিল, আমি একা বললে হয়তো এটা কখনোই হতো না। কিন্তু যেহেতু আমাকে চারপাশ থেকে একটা সার্টেন সাপোর্ট সিস্টেমের ভিতরে আমি ছিলাম, আমি কিন্তু সেই আমার কিছু হলেও, কারণ আপনি একটা জায়গায় কাজ করছেন, সেখানে যদি কেউই আপনাকে অ্যাপ্রিসিয়েট না করে, এটা কিন্তু ডিফিকাল্ট হয়। হ্যাঁ, খুব ডিফিকাল্ট হয় এবং একটা মেয়ের জন্য তো খুবই ডিসকারেজিং একটা ব্যাপার। কিন্তু আমার জন্য ওইটা একটা জায়গা ছিল যে ছোট হলেও, একটা ছোট বলয় ছিল, কিন্তু সেই ছোট বলয়টাও কিন্তু আমাকে সাপোর্ট করেছে। শুরুটা একদমই অনেক চ্যালেঞ্জিং ছিল। এই জন্য বলবো, ব্যবসা আমি অনেক ধরনের করতাম, ছোটোবেলা থেকে বিভিন্ন জায়গায় ইনভলভ ছিলাম। এন্টারপ্রেনারশিপ আমি বলতে পারি যে আমার নিজস্ব একটা প্যাশনের ভিতরে ছিল। কোনোটাতে ভালো করেছি, কোনোটাতে খারাপ করেছি, কিন্তু আসলে যখন আমি অফিশিয়ালি টেকনোলজি বিজনেস শুরু করলাম, সেখানে অনেক চ্যালেঞ্জ ছিল। কারণ 2003-04-এর দিকে আসলে টেকনোলজি ব্যবসাটাই আমাদের দেশে নতুন। সেই জায়গায় কোনো মহিলা ওন করছে একটা কোম্পানি বা একটা টেকনোলজি বিজনেস ওন করছে, সেই জিনিসটাকে অ্যাকসেপ্ট করা ফ্যামিলি, সোসাইটি এবং আমার ক্লায়েন্টদের কাছে খুবই এটা একটা অস্বাভাবিক ব্যাপার। একটা ব্যবসা শুরু হলে সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটা হয় যে আমার প্রোডাক্টটা কে কিনবে, আমার সার্ভিসটা কে কিনবে। ওই জায়গাটাতে আমি বিদেশে যেহেতু ব্যবসা করতাম, আমার জন্য খুব সুবিধা হয়েছে। আর একটা সুবিধা হয়েছে যে আমার টিমে যারা কাজ করতো, তারা কিন্তু আসলে কন্টিনিউয়াস একটা বাইরের সুপারভিশন, একটা ইউরোপিয়ান কোম্পানি বা তাদের সুপারভিশনে যেহেতু কাজ করতো, তারা কিন্তু বেস্ট প্র্যাকটিসেসগুলো, আমার কোম্পানির ভিতরে স্ট্রাকচার, এই প্রসেসগুলো কিন্তু বাইরের মতো করেই তৈরি হয়েছে। আমি নিজে কিন্তু আইটি ব্যাকগ্রাউন্ড থেকে আসিনি, কিন্তু আমি ব্যবসা করতে পেরেছি বিভিন্ন মানুষের সহায়তায়। আমার ক্লায়েন্টরাও অনেক সময় আমাকে এই জিনিসগুলো বিভিন্নভাবে শিখিয়েছে, যার জন্য আমি স্টেপ বাই স্টেপ কিন্তু আসতে পেরেছি। আমি তো অনেক সময় বলি যে এই সময় যদি আমার ওই বয়সটা থাকতো, তাহলে হয়তো অনেক অন্যরকমভাবে চিন্তা করা যেত। আজকালকার ছেলেমেয়েদের জন্য অনেক অপরচুনিটিস আছে। আমাদের বর্তমান সরকার এখন অনেকভাবে আসলে টেকনোলজি ফ্রেন্ডলি পলিসির দিকেও কিন্তু আমরা আগাচ্ছি। এছাড়া শুধু চাকরি করতে হবে, নিজের করতে ভালো লাগে এই ধরনের কাজগুলোকে আসলে যদি আমরা কাজ হিসেবে বেছে নেই, সেই ক্ষেত্রে কাজটা আসলে এনজয়ও করবে, আবার সেই কাজে সফলতাও বেশি আসে বলে আমি মনে করি। সবাই শিক্ষিত হতে চায় এবং আমাদের দেশে একটা জিনিস আছে, যেটা হচ্ছে যে সার্টিফিকেট সবাই খুব পছন্দ করে। আমরা নিজেরাও যে তোমার এই সার্টিফিকেটটা আছে কিনা, কিন্তু আসলে সার্টিফিকেটের যে স্কিলটা খুব ইম্পর্টেন্ট। এবং আমি দিনের শেষে কি হতে চাই, সেইটাকে ধরে আসলে আমার স্কিল সেটটা তৈরি করা উচিত। সেটা কমিউনিকেশন স্কিল হতে পারে, সেটা কম্পিউটারের কোনো একটা সফটওয়্যারের ট্রেনিং হতে পারে। একটা সফটওয়্যারের ট্রেনিং আমি এক ধরনের স্কিলসে নিলাম, আরেকটা ট্রেনিং আমি একদম ডিফারেন্ট একটা কিছুতে না গিয়ে ওইটাকে আরও কীভাবে ভালো করে করা যায় সেই দিকে আসলে তাকানো উচিত। মানে আমি অনেক কিছু পারি, কিন্তু কোনোটাই ভালো করে পারি না। সেই জায়গা থেকে বেরিয়ে এসে আমি একটা খুব ছোট জিনিস পারি, কিন্তু খুব ভালো করে পারি, 100% পারি, সেই দিকে আসলে তাকানো উচিত।
যে মেয়েদেরকে প্রফেশনাল এনভায়রনমেন্টে টিকে থাকার জন্য তার কিছু স্কিল সেট তৈরি, বাচ্চাদের ওই স্কিল সেটটা কিন্তু ছোটোবেলা থেকে হয়তো তার মাকে দেখে, তার মাকে দেখে কিন্তু সে অনেক কিছু শেখে। তো মা যদি ঘরের ভিতরে থাকে, মাই যদি অনেক কিছু না জানে, বাচ্চাকে কিন্তু সে সেটা জানাতে পারবে না। এখন আপনি বাচ্চাকে অনেক সময়, আপনি কোয়ালিটি সময় দেবেন না কোয়ান্টিটিটা দেবেন, এটা হচ্ছে সম্পূর্ণ নিজের ডিসিশন। এবং মেয়েদেরকে আসলে বিয়ের অনেক আগে থেকেই, তার ফ্যামিলি প্ল্যান করার অনেক আগে থেকে আসলে প্ল্যান করতে হবে আমি জীবনে কি চাই। মাইন্ডসেটটা প্রফেশনালভাবে গড়ে তোলা খুব জরুরি। একটা তো হচ্ছে কি আমাদের সবাই যারা বিভিন্ন জায়গায় আছি, যারা সাপোর্ট করার মতো অবস্থায় আছি, তারা আসলে মেয়েদেরকে এগিয়ে দেওয়া দরকার। আর একটা হচ্ছে মেয়েদেরকে নিজেদেরকে তৈরি হতে হবে আসলে এই প্রফেশনাল জায়গাগুলোতে নিজেদেরকে ফিট ইন করার জন্য, কারণ এখানেও কিন্তু টিকে থাকার জন্য কিছু স্কিল সেটের দরকার হয়। আমরা জানি যে আমাদের অ্যাকসেপ্টেন্স আগের চেয়ে ভালো, কিন্তু এখনও চ্যালেঞ্জেস আছে। শুধু আমি কি করতে চাই, আমার গোলটা ফিক্স রেখে সেই গোলটাকে কীভাবে অ্যাচিভ করা যায় তার জন্য স্ট্র্যাটেজি তৈরি করে আগানো, আমরা যেন কোনো জায়গায় ট্র্যাপ না হই। কারণ আমরা তো জানি যে এই চ্যালেঞ্জেসগুলো আছে। আজকালকার মেয়েরা অনেক লেখাপড়া করছে, লেখাপড়ার দিকে আমরা দেখি না যে মেয়েরা পিছিয়ে আছে, কিন্তু আমরা দেখি যে যখন চাকরি করার প্রশ্নটা আসে, ব্যবসা করার প্রশ্ন আসে, সেই সময়ে মেয়েরা বেছে নেয় খুব স্কুলে চাকরি করা, অথবা যেগুলো টেস্টেড, ডাক্তারি অথবা ডেভেলপমেন্ট সেক্টরে কাজ করা। কিন্তু বিভিন্ন সেক্টরে কিন্তু অলরেডি আমরা মেয়েদের সফলতা দেখতে পাচ্ছি, যেই জায়গাগুলোতে মেয়েরা আগে কখনোই ছিল না। যেমন আমি বলবো যে টেকনোলজি সেক্টরে সেই সময় কিন্তু হাতে গোনা কয়েকটা মেয়ে ছিল, কিন্তু এখন কিন্তু আমরা দেখছি যে প্রচুর মেয়ে আসতে চাচ্ছে এবং ইন্টারেস্টেড। কারণ এখানে কিন্তু সফলতাগুলো অলরেডি মানে শোকেস করা আছে, অনেকগুলো কোম্পানি আছে যেখানে আসলে মেয়েদের দ্বারা পরিচালিত, এবং আইসিটি ইন্ডাস্ট্রিতে মেয়েদের জন্য কিছু আমি বলবো বিল্ট ইন ইনসেন্টিভ আছে, যে অন্য জায়গায় অন্য সেক্টরে কাজ করতে হলে আপনার ফিজিক্যালি ক্লায়েন্ট মিট করতে হয়, 9টা 5টা এই সময়ের মধ্যেই ব্যবসাটাকে রাখতে হয়। কিন্তু আইসিটিতে কিন্তু মোটেই তা না। আমার জীবনেও কিন্তু এই সময়টা ছিল যে আমার বাচ্চাদের স্কুলে যেতে হবে, বাচ্চারা ছোট, কিন্তু সেটা কিন্তু আমার ব্যবসাকে এফেক্ট করতে পারেনি। আমি যেহেতু দেশের বাইরে কাজ করতাম, তো ওই টাইমটা কিন্তু আমি অ্যাডজাস্ট করে নিতে পেরেছি। বছর কাজ করার পরে ছেলে মেয়ে আলাদা করার আমি আসলে কোনো জায়গা দেখি না। আমার কাছে মনে হয়েছে এটা হচ্ছে আমার আরেকটা প্রজেক্ট, আমি এভাবেই দেখেছি। কিন্তু যারা আসলে আমার উপর বিশ্বাস করে আমাকে এই দায়িত্বটা দিয়েছেন, আমি তাদেরকে ধন্যবাদ দিতে চাই। গত 10 বছর ধরে আমি আসলে সেই মানুষগুলোর সাথে বিভিন্নভাবে কাজ করেছি। যেটা আমি বলছিলাম, আপনি যখন কাজ করবেন তখন আসলে আপনার সক্ষমতাটা ডিসপ্লে করা সম্ভব হবে। তো সেইটার ভিত্তিতেই হয়তো সেই আস্থার বেসিসে ওনারা আমাকে এই দায়িত্বটা দিয়েছেন। আমি যখন এই কাজটা করতে এসেছি, আমার কাছে মনে হয়নি আমি নতুন কিছু করছি। তার কারণ হচ্ছে যে ধরেন কোম্পানির হয়ে আমার নিজের কোম্পানির জন্য আমি অনেক সময় অনেক কিছু করেছি, কিন্তু এখন আমি একটা বড় পরিসরে করার সুযোগ পেয়েছি। সেটা অবশ্যই আমার জন্য একটা অপরচুনিটি ছিল। আমি সেটাকে আমি খুব এনজয় করেছি, কারণ কোনো জায়গায় আমি হয়তো কাজগুলো একরকমভাবে হতো। এতদিন যেহেতু ছেলে কনভেনাররা কাজ করেছে, ওনাদের মতো করেছেন। আমি যেহেতু প্রথম উইমেন কনভেনার, আমি আসলে আমার ছেলে আর মেয়ের মধ্যে কিন্তু আমাদের সৃষ্টিকর্তা দেখার বিষয়েও একটা ডিফারেন্স রেখেছে। সো আমি যেভাবে দেখি পৃথিবীকে, আমি সেভাবে করার চেষ্টা করেছি। আমি রংটাও দেখেন, আমার থিম কালারও আসলে আমি ওই মেসেজটা দেওয়ার চেষ্টা করেছি যে এটা আসলে কিছুটা ডিফারেন্ট। সফলতা বিফলতার কথাটা পরে আসবে, কিন্তু আমাকে যখন এটা করতে বলা হয়েছে, আমি আসলে আমার পুরোটা দিয়ে চেষ্টা করেছি এই ইভেন্টটাকে সাকসেসফুল করার। জায়গা, যিনি আমাকে চেনেন না, তাকে আমি ফোন করেছি কোনো একটা রিকোয়েস্ট করার জন্য। হয়তো উনি বলেছেন যে আপনার প্রেসিডেন্টের সাথে আমি কথা বলবো। এই চ্যালেঞ্জ এখনও রয়ে গেছে। উনি হয়তো আমাকে জানেন না বলে হয়তো ভেবেছেন একজন মহিলা ফোন করেছেন, আচ্ছা ঠিক আছে প্রেসিডেন্ট যখন বলবেন, অথবা
কোনো আরেকজনকে ফোন করতে বলেন। এটাও আমাকে বলেছে অবশ্য যে আপনাদের ওখানে থেকে কাউকে অন্য কাউকে ফোন করতে বলেননি কোনো ভদ্রলোককে ফোন করতে বলেছেন যে অন্য কাউকে ফোন করতে বলেন। সো এই চ্যালেঞ্জগুলো এখনও আছে এবং আমি আসলে যেটা আমি বলছিলাম যে এগুলোকে আমি কিছু মনে করি না, কারণ আমি এর চেয়ে অনেক বড় বড় চ্যালেঞ্জ পার হয়ে এসেছি। এছাড়া কিন্তু পুরো আমাদের ইকোসিস্টেমটা খুবই ফ্রেন্ডলি। আমি যখন যার কাছে যেই বিষয়ে রিকোয়েস্ট করেছি ওনারা কিন্তু সেটা রেখেছেন এবং আমার কাছে আসলে সেরকম কোনো বলার মতো কোনো চ্যালেঞ্জ আমি ফেস করিনি। এটা বলতে চাই যে এখনও একটা মেয়ে খুব সুন্দর কাপড় পরে আসলাম, আমরা যতটা অ্যাপ্রিসিয়েট করি, এখনও কর্পোরেট লেভেলে খুব ভালো একটা কাজ করলে আমরা ততটা অ্যাপ্রিসিয়েট করি না। আমরা করি না, সোসাইটি আমরা সোশ্যালভাবে ওটাকে এখন অ্যাকসেপ্ট করতে পারি না। কেউ যদি বলেও ফেলে সেই জায়গাটাকে আমরা একটু অন্যভাবেই দেখি, যেটা কিনা একদমই উচিত না। এবং শুধু ছেলেরা না, মেয়েদের ক্ষেত্রে আমি একই কথাই বলবো। আসলে আমাদের মেয়েদেরকে সবাই মিলেই এগিয়ে দিতে হবে। অনেক সময় শুনি যে মেয়েদেরকে এগিয়ে দিতে হবে, না, আমাদের সবাইকে মিলেই মেয়েদেরকে এগিয়ে দিতে হবে। নারীর এগিয়ে যাওয়ার গল্পে আরেকজন সাহসী নারী বিপাশা আফরিন। সহযোদ্ধার সাথে হাতে হাত রেখে চালিয়ে যাচ্ছেন ওপাস টেকনোলজি লিমিটেড। তার সফলতার গল্পটাও শুনবো তার মুখ থেকেই। ওমেন ওন বিজনেস এটা রান করা কতটা ডিফিকাল্ট আমাদের দেশে, এটা হচ্ছে বেসিক্যালি ফিনান্স থেকে শুরু করে মানে সব কিছুতেই আমাদের প্রবলেম ফেস করতে হয়। আসলে এটা ইভেন তখনও ছিল, এখনও আছে। তো ওই কিছু করব নিজে থেকে, পড়াশোনাটা নিজে কাজে লাগাবো, তার সাথে সাথে মানে আইটি একটা ডিফিকাল্ট জব, মানে সেটা নিয়ে একটু কাজ করার ইচ্ছা থেকে আমাদের বেসিক্যালি শুরু। আমরা দুজন পাশ করার পরে, আমার হাজব্যান্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার এবং আমি কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ড। আমরা পাশ করার পরে কিছুদিন জব করে চিন্তা করলাম যে এবার দেশের জন্য কিছু করি, নিজেরা কিছু করি। 2012-এ এই চিন্তা থেকে আমরা কিছু কিছু কাজ শুরু করার পরে ভাবলাম যে এবার একটু বড় পরিসরে আসি। হয়তো পড়াশোনার দিক দিয়ে আমরা এগিয়ে যাই, আমাদের উপর ট্রাস্টও আসে। যখনই আমরা আইটি রিলেটেড কাজ করব তখনই সেই ট্রাস্টটা আসে না। এটা ধীরে ধীরে আমাদের কাজ দিয়ে আমাদের প্রুভ করতে হয়েছে, কষ্ট করতে হয়েছে। আমাদের টিম, আমার ফ্যামিলি সব কিছুই আমাকে সাপোর্ট করেছে। বিশেষ করে আমি যে টিমটা এতদিনে রেডি করেছি তারা আমাকে যথেষ্ট হেল্প করেছে, তার সঙ্গে ফ্যামিলি সাপোর্টও ছিল। ওমেন মানে উদ্যোক্তা যখন ধরেন প্রেজেন্টেশনেই যায় তখন কিন্তু আমাদের এটা ফেস করতে হয়। এটা আগেও ছিল, যেমন আচ্ছা ওমেন একজন মহিলা এন্টারপ্রেনার এসেছে, ঠিক আছে, আগে অন্যজনেরটা শুনে নেই, মানে এই টেন্ডেন্সিটা বাংলাদেশে ছিল। এখন মানে ওমেনরা আইটিতে পারবে কিনা, ওমেনরা সফটওয়্যার ডেভেলপ করতে পারে কিনা, সেটাই আমাদের আসলে মেইন চ্যালেঞ্জ। আমি যেমন আমার ফ্যামিলি থেকে ফুল সাপোর্ট পেয়েছি, এটা কিন্তু অনেকে পায় না। যেমন একটু রাত করে বাড়ি ফিরতে হলে মনে হয় যে একটা মেয়ে রাত করে বাড়ি ফিরবে, এটা তো কত মানে এখনো ভাবাই যায় না, 12টা-1টা পর্যন্ত কাজ করবে ভাবাই যায় না। এজন্য প্রত্যেক ফ্যামিলিকে আমার মানে মানে বলার ইচ্ছা যে আপনার মেয়েদের উপর একটু ট্রাস্ট করেন, তাদের সাহসী করে গড়ে তুলুন, ছোটকাল থেকে স্বপ্নটা মাথায় দিয়ে দেন যে তোমাদের বড় হতে হবে। ছেলে মেয়ে আলাদা ভাববা না, আলাদা না ভেবে তুমি কি নিজেকে প্রুভ করো। আমার মনে হয় এটা জন্মের পরে থেকে একটা বাচ্চা যখন স্কুলে যাবে তখন থেকে শুরু করে তার মাথায় দেওয়া উচিত যে স্বপ্ন দেখো, স্বপ্নটাকে পূরণ করার চেষ্টা করো, নিজেরা কিছু করব, সেই টেন্ডেন্সিটা মাথার মধ্যে থাকা উচিত। যেমন আমি প্রথমে জব করব, এটা যদি না করে কিছুদিন আমি কাজ শিখবো, আমি কাজ বুঝবো, জানবো, আমি কাজ শিখে তারপর আমি কিছু করব। এটাই আমার বলার ইচ্ছা। এবং আমার মনে হয় এই জন্য আমাদের গভর্নমেন্টকেও কিছু এগিয়ে আসা উচিত। প্রত্যেকটা ভার্সিটিতে, কলেজে রেগুলার সেমিনারও হওয়া উচিত যে তোমরা নিজেরা কিছু করো। আমাদের প্রধানমন্ত্রী এদিক দিয়ে আমাদের যথেষ্ট হেল্পফুল, এবং আরেকটু তার কাছে আমরা চাবো যে প্রথম থেকেই তাদের মানে ব্রেনে দেওয়া হোক যে নিজেরা কিছু করো, দেশকে কিছু দাও। এটাই হচ্ছে ওদের জন্য বলার আমার।